ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে তিনজন ধীরে ধীরে নেমে আসছে। গুপ্ত রাস্তা দিয়ে সিঁড়িটা শুরু হয়ে চলেছে। দুপাশে মাটির দেওয়াল, কোনো রকম হেঁটে যাওয়ার মতো রাস্তা। হঠাৎ জোরে শব্দ করে অ্যালার্ট বেজে ওঠে। শব্দের মাত্রা খুবই বেশি। রুমানা ও ইমদাদ দুই হাত দিয়ে কান চেপে ধরে। রুমানা মুনতাসিরকে বলে, আমার জানা মতে এই শব্দ ব্যবহার করা হয় সিকিউরিটি চেঞ্জের সময়। আজ হয়তো সিকিউরিটি চেঞ্জ হচ্ছে। এত জোরে শব্দ, কান তো ফেটে যাবে। মুনতাসির রুমানার কথায় কিছুই বলে না। একটু পরেই শব্দটা ধীরে ধীরে কমতে থাকে। একসময় একদম নীরব হয়ে যায়। তিনজন সিঁড়ি বেয়ে নেমে আসে নিচে। সামান্য দূরেই সুড়ঙ্গের মুখ। মুনতাসির আগে আগে হাঁটছে। তাকে অনুসরণ করে চলছে রুমানা ও ইমদাদ। তিনজন গিয়ে দ্বীপের মধ্যে দাঁড়ায়। আমরা দ্বীপে চলে এসেছি। জল পড়ার শব্দ ভেসে আসছে। কাছেই ঝর্ণা আছে নাকি? পাশেই ঝর্ণা। ঝর্ণার কারণে এদিকে কোনো পরিকল্পনা ছিল না। এখান থেকে একটু দূরেই শ্রমিক নিবাস। আমাদের ওখানেই যেতে হবে। শ্রমিকদের মধ্যে মিলে যেতে হবে। তবে তার আগে সাদা পোশাক পরতে হবে। এখানে সব শ্রমিকদের পোশাক সাদা। কিন্তু সাদা পোশাক কোথায় পাবো? আমার হাতের এই ব্যাগই আছে। মুনতাসির ব্যাগ থেকে তিনটা সাদা পোশাক বের করে। দুটো ছেলেদের, বাকি একটা রুমানার জন্য সাদা শাড়ি। সবাইকে সবার পোশাক দিয়ে দেয়। মুনতাসির রুমানাকে শাড়িটা দিয়ে বলে, পোশাক চেঞ্জ করে এটা পরে ফেলো। সুড়ঙ্গের মধ্যে গিয়েই চেঞ্জ করে এসো। রুমানার সাই জানিয়ে শাড়িটা তুলে নেয়। তারপর এগিয়ে যায় সুরঙ্গে। কিছুক্ষণ পর তিনজন সাদা পোশাক পরে এক জায়গায় দাঁড়ায়। রুমানা মুনতাসিরকে প্রশ্ন করে, আপনি তো এর আগে এখানে এসেছেন। আপনি ব্যবসার শেয়ারে ছিলেন, তাহলে আপনাকে কেউ চিনে ফেলবে না? সিকিউরিটি চেঞ্জ হয়েছে, নতুন সিকিউরিটি এসেছে। তারা আমাকে কখনো দেখেনি। তারা চিনে ফেলার ভয় নেই। এখানে একমাত্র আসিফ ছাড়া কেউ চিনবে না। তাহলে তো আমরা একদমই ঠিক সময়ে এসেছি। কিছুদিন আগে আসলে পুরনো সিকিউরিটিটা আপনাকে চিনে ফেলতো। হ্যাঁ, আমরা এখন কোথায় যাব? আমরা এখন কোথাও যাব না। এখানে অপেক্ষা করব সকাল হওয়ার। এই দিকটা ঝর্ণা থাকায় সিকিউরিটি আসবে না, তাই ভয় নেই ধরা পড়ার। সকালে শ্রমিকদের বাইরে কাজে লাগানো হবে। আমরা তখন শ্রমিকদের মধ্যে মিশে যাব। তাহলে কেউ টের পাবে না আমাদের। আহাস্তারের কথা অনুযায়ী নিলয় চৌধুরী বাইরেই কাজ করে। তাহলে আমরা সহজেই তাকে খুঁজে পাবো। হ্যাঁ, যদি নিলয় এখনো বেঁচে থাকে তাহলে তার সঙ্গে দেখা করা আমাদের কঠিন হবে না। আর যদি না বেঁচে থাকে তাহলে... মুনতাসির কথাটা শেষ করে না, চুপ হয়ে যায়। রুমানা পাশ থেকে বলে, আমার মনে হয় নিলয় স্যার বেঁচে আছে। তার কিছুই হয়নি। সে খুব চতুর একজন মানুষ। এত সহজে তাকে কেউ ধরতে পারবে না। আমারও তাই মনে হয়। এত সহজেই সে হার মানবে না। মুনতাসির দীর্ঘশ্বাস ফেলে বলে, দেখা যাক কি হয়। ভোরের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে দ্বীপের গায়ে। ঝর্ণার ধারা এখনো একই তালে পড়ে চলেছে। ঝর্ণার শব্দ, পাখির ডাক আর হালকা বাতাস মিলে একটা রহস্যময় পরিবেশ তৈরি করেছে। রুমানা একটা বড় পাথরের গায়ে হেলান দিয়ে বসে আছে। চোখে মুখে চিন্তার রেখা, চোখে মুখে কিছুটা ঘুমের রেশ। এখানেই তাকে রাত পার করতে হয়েছে। তবে ভয়ের কারণে বিন্দুমাত্র ঘুমাতে পারেনি। সারাক্ষণ এদিক ওদিক নজর রাখতে হয়েছে। খুব ভয়ে ভয়ে রাতটা পার করেছে রুমানা। চোখ জোড়া লেগে আসলেই মনে হচ্ছিল এই বুঝি কেউ তাকে ধরে ফেললো। মুনতাসির আর ইমদাদ রুমানার থেকে একটু দূরে বসে আছে, তবে বেশি দূর নয়। ওরা দুজন একে অপরের সঙ্গে ফিসফিস করে কিছু আলোচনা করছে। হঠাৎ একটা ঘন্টার শব্দ শোনা যায়। রুমানা ও ইমদাদ মুনতাসিরের পানে চায়। মুনতাসির চোখ তুলে তাকায়। ওরা কাজে ডাকার ঘন্টা বাজাচ্ছে। এখনই সবাই বের হওয়ার সময়। ঘন্টার সঙ্গে সঙ্গে সবাই নিজের নিজের কাজে লেগে পড়বে। তাহলে আমাদের এখানেই ওদের সঙ্গে মিলিত হতে হবে। হ্যাঁ, এখন আমাদের শ্রমিকের ভিড়ে মিশে যেতে হবে। কথা কম বলতে হবে। কেউ যাতে সন্দেহ করে এমন আচরণ করা যাবে না। শ্রমিকদের দলটা এদিক দিয়েই যাবে, তখন আমরা মিশে যাব। তিনজন ধীরে ধীরে উঠে দাঁড়ায়। সাদা পোশাক ঠিকঠাক করে অপেক্ষা করতে থাকে দলটা আসার। কিছুক্ষণ পর বড় একটা দল এদিকেই চলে আসে।
মহিলা পুরুষ একসঙ্গে রুমানা, ইমদাদ, মুনতাসির তাদের দলে ঢুকে পড়ে। কেউ খেয়াল করে না এখানে সবাই সব সময় আতঙ্কে থাকে। এদিক ওদিক খেয়াল করার সুযোগ তাদের নেই। রোমানা ও ইমদাদ চারিদিকে অবাক হয়ে দেখছে। চারপাশে নির্জন অবস্থানে সিকিউরিটি দাঁড়িয়ে। ভেতরে বিশাল এরিয়া, এক প্রান্ত থেকে অপর প্রান্তে দৃষ্টি যাবে না। তারা এখানের মানুষগুলোকেও খেয়াল করে। প্রত্যেকে শরীর দুর্বল, তবে ভয়ের কারণে ছুটে চলেছে। মুনতাসির, রোমানা ও ইমদাদ সাবধানে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে খুঁজছে নিলয়কে। ইমদাদ রুমানাকে ফিসফিস করে বলে, নিলয় চৌধুরীকে আমি 2-1বার দেখেছি, হয়তো 4 বছরে আরও চেঞ্জ হয়ে গেছে। চিনব কিভাবে? খুঁজে তো পাচ্ছি না। মেবি দেখলে চিনব না। তুমি তাকে চেনো? হ্যাঁ, আমি তাকে বহুবার দেখেছি। একবার তো তাকে কেন্দ্র করেই একটা কাজ করেছিলাম। যতই চেঞ্জ হোক, আমি দেখলে নিশ্চয়ই চিনতে পারবো। তার মতন কাউকে এখনো দেখেছো কি? না, এখনো পর্যন্ত চোখে পড়েনি। রোমানা, আমার মনে হয় নিলয় চৌধুরী বেঁচে নয়। চারিদিকে দেখুন কত সিকিউরিটি, আর নিলয় চৌধুরী এসে চুপচাপ বসে থাকবে না। হয়তো ধরা পড়ে গিয়েছে, তারপর এরা ওনাকে মেরেও ফেলেছে। আমার তো মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে নীলয় চৌধুরী বেঁচে আছে। এত তাড়াতাড়ি সে ধরা পড়ার লোকই নয়। আর এই দলটা তো বিশাল, সব জায়গায় খুঁজলে আমরা নিশ্চয়ই খুঁজে পাবো। তাদের কথার মাঝেই ভিড়ের মধ্যে মুনতাসির চলে আসে। সবার সঙ্গে হাঁটতে হাঁটতে চাপা স্বরে ফিসফিস করে বলে, দুজনের মধ্যে এত কথা বলো না, সবাই সন্দেহ করবে। একটু দূরত্বে দাঁড়িয়ে থাকো, যেন মনে হয় কেউ কাউকে চিনে না। মুনতাসিরের কথা মতো তিনজন তিন দিকে চলে যায়, তবে একটু দূরত্ব রেখে হাঁটছে। একে অপরকে ভালো মতোই দেখতে পাচ্ছে। সবাই গিয়ে দাঁড়ায় একটা পাথরের পাহাড়ের সামনে। পাথরের স্তূপটা পাহাড় বলাই চলে। অনেক উঁচু করে কালো পাথর ফেলে রাখা। এগুলো খনি থেকে উত্তোলন পাথর, যার শরীরে সোনার আস্তরণ থাকে। সোনাগুলো বাছাই করে পাথর ফেলে দেওয়া হয়েছে। এখানে সবার কাজ পাথরগুলো বস্তায় ভরে ফেলা, তারপর সেগুলো ট্রাকে করে বাইরে নিয়ে যাওয়া হবে। সবাই সবার কাজে লেগে যায়। এখানে কমান্ড দেওয়ার জন্য তেমন কেউ নেই, কারণ জানে এখানে কেউ বসে থাকবে না। দ্রুত ঘরে ফিরতে হলে পাথরগুলো বস্তায় ভরে তবেই ফিরতে হবে। কাজ শুরু হয়ে যায়। সবার হাতে স্টিলের একটা করে বেলচা। সবার মতো রোমানা, ইমদাদ ও মুনতাসিরকেও কাজ করতে হচ্ছে। রোমানা একটুতেই হাঁপিয়ে উঠেছে। এ ধরনের কঠিন কাজের আগে সে কখনোই করেনি। মুনতাসির কাজ করতে করতে পাশে থাকায় হঠাৎ চমকে ওঠে, হাত থেমে যায়। সে তার চোখকে বিশ্বাস করতে পারছে না তার পাশে নিলয় কাজ করছে। যদিও আগে চেয়ে নিলয়কে চেনা খুব কঠিন, তবুও মুনতাসির চিনতে ভুল করে না। নিলয়ের দিকে তাকিয়ে সে হতবাক। এ কি অবস্থা হয়েছে তার! ফর্সা শরীরে কালো হয়ে গেছে অযত্নে, চুলগুলো ময়লার চিটচিটে, শরীরের সঙ্গে ঘামের পোশাকটাও লেপ্টে আছে। নিলয় হঠাৎ তার দিকে তাকায়। দুজনের চোখাচোখি হয়। নিলয় ফের ঘাড় ঘুরিয়ে কাজ করতে উদ্যত হয়, তবে তার মনে হয় সে চেনা কাউকে দেখেছে, যাকে এখানে আশা করা যায় না। ঝটকা মেরে নিলয় আবারও পাশে তাকায়। পাশে মুনতাসিরকে দেখে সে চমকে ওঠে। কিছু বলতে নিলেই মুনতাসিরের চোখে ইশারায় চুপ করতে বলে। একই ধায়ে বেশ কিছুক্ষণ কাজ হয়, তারপর আধা ঘন্টার জন্য বিরত। সবাই সবার মতো যেখানে একটু ছায়া নেই পাচ্ছে সেখানেই বসে আছে। নিলয় মুনতাসিরের জন্য একটা গাছের নিচে অপেক্ষা করে। মুনতাসির রুমানা ও ইমদাদকে সঙ্গে নিয়ে নিলয়ের কাছে যায়। যেতেই নিলয় বলে, আপনি এখানে এখানে কিভাবে আসলেন? তবু এত বছর পর কিভাবে ঢুকলেন ভিতরে? আর এনারা দুজনকে এই মৃত্যুপুরীতে কেন এসেছেন নিজ ইচ্ছায়? তুমি স্থির হও, আমি ধীরে ধীরে সবকিছু খুলে বলছি। নিলয় একটু স্থির হয়। মুনতাসির তারপর শান্ত স্বরে রুমানা ও ইমদাদকে দেখিয়ে বলে, ওনার নাম রুমানা এবং ওনার নাম ইমদাদ, দুজনই জার্নালিস্ট, আহাদ সাহেবের সঙ্গী। আহাদ স্যার, তিনি ঠিকমতো পৌঁছে গেছিল নাকি পথিমধ্যে ধরা পড়ে গেছে? রুমানা পাশ থেকে বলে, তিনি ঠিকমতোই পৌঁছেছিল। তার থেকেই আমরা এই দ্বীপের রহস্য জেনেছি। নিলয় আবার কৌতূহলী স্বরে বলে, স্যারের তো একটা বই লেখার কথা ছিল, সেটা লিখলে খুব সহজেই
এদের দমন করা যেত। যদি নিরাপদে পৌঁছে থাকে তাহলে কেন লিখলো না? স্যার বই লিখেছেন, তবে পাবলিক করার আগেই সরকার ব্যান করে দিয়েছে। প্রত্যেক কপি পুড়িয়ে ফেলেছে। সে চেষ্টা করেছে শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার পাশে থাকার। শেষ নিঃশ্বাস পর্যন্ত মানে? কি হয়েছে স্যারের? আহাদ স্যারকে খুন করা হয়েছে এই বই লেখার কারণে। খুন? তাহলে আপনারা কিভাবে জানলেন এই দ্বীপ সম্পর্কে? আর মুনতাসির স্যারের সঙ্গেই বা মিলিত কিভাবে হলেন? আমি কিছুই বুঝতে পারছি না। আমি আপনাকে সব কিছু বুঝিয়ে বলছি। রুমানা একে একে সব ঘটনা খুলে বলে, শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু। নিলয় সবকিছু মনোযোগ দিয়ে শোনে। সবকিছু শুনে সে অবাক হয়ে যায়। সে ভেবেছিল এই দ্বীপ নিয়ে সে একাই বছরের পর বছর লড়াই করেছে, কিন্তু তার ধারণা ভুল। তার মতো আরও কেউ আছে এই সাধারণ মানুষের জন্য। নিলয়, রুমানা ও ইমদাদের সাহসে খুশি হয়। জিততে পারুক আর নাই পারুক, লড়তে তো এসেছে প্রাণের মায়া ছেড়ে। এতেই তাদের জীবন সার্থক। আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা এই অসহায়দের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন এই জন্য। ধন্যবাদ দিয়ে আমাদের ছোট করবেন না স্যার। আমরা তাদের রক্ষায় জীবন দিতে পারলেও ধন্য হব। মুনতাসির এবার নিলয়কে বলে, এভাবে আর কতদিন চলবে? এভাবে আমরা কি পারবো আসিফের সঙ্গে মোকাবিলা করতে? নয়তো আমরা যেভাবে এসেছি সেভাবেই ফিরে যাই। সঙ্গে তুমিও চলো নিলয়। একবার যখন আমি এখানে এসেছি তখন আমার উদ্দেশ্য সফল না করে ফিরবো না। এখন আমি শুধু শক্তি আর সম্পদের জন্য লড়ছি না, এখন আমি লড়ছি এই অসহায়দের জন্য। আপনারা ফিরে যেতে পারেন। আমরাও ফিরে যেতে চাই না। যদি হয় তবে নিশ্চয়ই আমরা তোমার পাশে দাঁড়াবো। কিন্তু তোমার কি মনে হয় কখনো ওর নাগাল পাবে? হ্যাঁ, পাবো। ইভেন পেয়ে গেছি। আমি এতদিন অপেক্ষায় ছিলাম কন্ট্রোল রুমের। সেখানে না গেলে আমি জানতাম না আসিফ কোথায় আছে। অবশেষে কাল জানতে পেরেছি। এখন আমার কাজ সহজ, শুধু প্ল্যান করে সময়ের অপেক্ষায় থাকতে হবে। কোন প্ল্যান করছো? হ্যাঁ, এতে অবশ্য আপনাদের সাহায্য লাগবে, তাহলে কাজটা আরো সহজ হয়ে যাবে। আমরা তোমাকে সাহায্য করতে সর্বদা প্রস্তুত। প্ল্যানটা আমাদের খুলে বলবে? নিলয় সব কিছু বলার জন্য প্রস্তুত নেয়। তবে তখনই এই সময় শেষ হওয়ার ঘন্টা বেজে ওঠে। আবার সবাইকে কাজে লেগে পড়তে বলা হয়। সবাই কাজ করতে আরম্ভ করে। আমরা এটা নিয়ে রাতে নির্ভয়ে আলোচনা করব। হ্যাঁ, এটাই ভালো হবে। নিলয় একটু চুপ থেকে মুনতাসিরকে হঠাৎ প্রশ্ন করে, নিধি কেমন আছে? নিশ্চয়ই ভালো আছে, তাই না? খুব ভালো একটা ছেলে দেখে বিয়ে দিয়েছেন। মুনতাসির থমকে দেয়। কি বলবে সে? সত্যিটাই খুলে বলে, হ্যাঁ, নিধি খুব ভালো আছে। তোমাকে ছাড়া যতটা ভালো থাকতে হয় ঠিক ততটাই আছে। নিলয় চমকে ওঠে। মুনতাসিরের কথা শুনে মনে হচ্ছে সে সবকিছুই জানে। নিলয় একটু থমকে যায়। এক মুহূর্তের জন্য মনে হয় চিঠিটা মুনতাসির সাহেব পেয়েছিল, নয়তো। আপনি কিভাবে এটা জানলেন? তুমি আমার মেয়েকে সারা জীবন অপেক্ষায় রাখিয়ে দিবে। সে দিনের পর দিন তোমার জন্য অপেক্ষার প্রহর গুনতে গুনতে একটু একটু করে মরে যাবে, আর আমি জানতেই পারবো না। মানে? নিধির এখনো বিয়ে হয়নি। সে কারোর সঙ্গেই বিয়ে করেনি। এখনো তোমার অপেক্ষায় আছে। বিয়ে হয়নি? না, নিধি তুমি চলে আসার পর থেকেই ভেঙে পড়েছিল। তারপর তোমার যাওয়ার 1 বছরের মাথায় আমাদের কাছে খবর আসে তুমি মারা গেছো। এটা শোনার পর থেকেই নিধি অসুস্থ হয়ে পড়ে। এখন সে মানসিক রোগী। সবসময় শুধু নিলয় নিলয় ছাড়া কিচ্ছুই জানে না। আমাকে ঠিক মতন চেনেও না। পাগলের মতন অস্বাভাবিক কাজ করে। যাকে পায় তাকে আঘাত করে। প্রায় পাগল হতেই বসেছে। নিলয় সব কিছু শুনে হতবাক হয়ে যায়। তার বিশ্বাসই হচ্ছে না নিধি তার জন্য অপেক্ষা রয়েছে, তার জন্য কষ্ট পাচ্ছে। এর যে নিলয়ের কাছে খুশির খবর আর কি হতে পারে। রুমানা পাশ থেকে নিলয়কে বলে, মুনতাসির স্যার সত্যিই বলেছে, আপনার জন্য নিধি ম্যাম অনেক ভেঙে পড়েছে। আপনার জন্য অপেক্ষায় বসে আছে। একমাত্র আপনিই পারেন তাকে আগের অবস্থায় ফেরাতে। আপনি পারেন তার অপেক্ষার অবসান ঘটাতে। স্যার, আপনাকে ফিরতেই হবে। অন্তত ম্যামের জন্য হলেও ফিরে যেতে হবে। নিলয় ধীরে ধীরে বলে, ফিরবো, আমি নিশ্চয়ই ফিরবো।
তার অপেক্ষার অবসান আমি ঘটাবই। এতদিন ভাবতাম আমি জীবন দিয়ে হলেও এদের রক্ষা করব, তবে এখন থেকে আমি ভাববো আমি এদের রক্ষা করবই, সঙ্গে সঙ্গে নিজেকেও রক্ষা করব। জয় আমাদের হবেই হবে। স্যার, আপনার এই লড়াইয়ে আমরাও পাশে আছি, সর্বদা যে কোনো পরিস্থিতিতে। তাদের কথা শেষ করে ইতিমধ্যে সবাই কাজে লেগে পড়েছে। মুনতাসির, নিলয়, রুমানা, ইমদাদ সহ সবার সঙ্গে কাজে লেগে পড়ে। এখানে যতদিন থাকবে ততদিন এদের সঙ্গে তাল মিলিয়ে কাজ করতেই হবে। কোনোভাবেই সন্দেহ শিকার হওয়া যাবে না। সবাই কাজে ব্যস্ত হয়ে পড়ে। মাথার উপর সূর্যটা তীর্যকভাবে কিরণ দিচ্ছে। কাজের চাপ ও সূর্যের তাপে মানুষগুলো ঘেমে নিয়ে জুবুথুবু হয়ে যায়। কারোর শরীর চলছে না কাজে, তবে প্রাণের মায়ায় তারা দুর্বল শরীর টেনে কাজ করে যাচ্ছে। হঠাৎ চারিদিকে অন্যরকম একটা আওয়াজ হয়। আওয়াজটা ঠিক ঢোল পেটানোর মতো। সবাই কাজ থামিয়ে দেয় শুকনো ঢোক গেলে। এই আওয়াজ তাদের পরিচিত, শুধু পরিচিত নয়, খুব আতঙ্কেরও। সবার শরীর কাঁপতে শুরু করে। আওয়াজ আস্তে আস্তে বাড়তে শুরু করে। সবাই নিজেদের কাজ ফেলে আওয়াজ অনুসারে যেতে থাকে। সবাই বুঝলেও রুমানা ও ইমদাদ কিছুই বুঝতে পারছে না। এখানে চলছেটা কি, কিছুই তার মাথায় আসছে না। তবে আওয়াজটা আসার সঙ্গে সঙ্গে সবার শরীর কাঁপুনির বিষয়টা রুমানা ও ইমদাদ চোখে থেকে এড়ায় না। সবার পেছনে পেছনে রুমানা, ইমদাদ, মুনতাসির ও নিলয় আছে। রুমানা মুনতাসিরকে প্রশ্ন করে, স্যার, এই কর্কশ আওয়াজটা কিসের? সবাই এটা শুনে এত ভয় পাচ্ছে কেন? আর আমরা যাচ্ছি বা কোথায়? আওয়াজটা শুনে ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে। ইভেন কারণটা শুনলে তুমিও ভয় পাবে। সবাই আওয়াজ অনুসরণ করতে গিয়ে পৌঁছাবে বড় মঞ্চের সামনে। এই দ্বীপের মধ্যে একটা বড় মঞ্চ আছে, সেখানে বিশেষ কাজগুলো করা হয়। আজ সেখানে একজনকে অত্যাচার করে খুন করা হবে। এখানে একটা পুরনো নিয়ম আছে, যে কাজ করার মতন শক্তি হারিয়ে ফেলবে তাকে সঙ্গে সঙ্গে হত্যা করা হবে। আর এই শব্দটা সেই হত্যারই প্রতিচ্ছবি। শুধুমাত্র হত্যার ক্ষেত্রে এই শব্দটা বাজানো হয়। আর এই যে সবাই যাচ্ছে, এটার শব্দ একটা নির্দেশ। হত্যাটা হবে সবার সামনে, যেন সবাই তাদের আরও বেশি ভয় পায়। ভাবতে পারছো পরিস্থিতিটা কতটা ভয়ঙ্কর? হাজারো মানুষের সামনে একজনকে একটু একটু করে হত্যা করা হবে। এর চেয়ে ভয়ঙ্কর আর কি হতে পারে? সবাই একসময় শক্তি হারিয়ে ফেলবে, এটাই তো স্বাভাবিক। কাজ করার শক্তি না থাকলে হত্যা কেন করবে? তবুও সবার সামনেই। ওরা এখানে সবাইকে এনেছিল নিজেদের উদ্দেশ্য হাসিল করতে। যে তাদের কাজে লাগবে না তাকে শেষ করে দেবে, আর এটা সবার সামনে। এবং যাকে হত্যা করা হবে তার পরিবারও সবার মধ্যেই থাকবে। রুমানার বুকের মধ্যে ছ্যাঁত করে ওঠে। শুনতেই ভয়ঙ্কর লাগছে, দেখতে না জানি কত ভয়ঙ্কর হবে। আর তার পরিবার, ওরা কিভাবে সহ্য করবে? রুমানা এখনই ভয়ে থরথর করে কাঁপতে থাকে। এটা সে কিছুতেই দেখতে পারবে না। স্যার, আমি ওখানে যাব না। এত নির্দয় ঘটনা আমি কিছুতেই সহ্য করতে পারবো না। আমি এখানেই থেকে যাই। রুমানার এই কথাই নিলয় তাকে বলে, সবাইকে যাওয়া বাধ্যতামূলক। যতক্ষণ আওয়াজটা বাজবে তার মধ্যেই সবাইকে যেতে হবে। যদি কেউ না যায় তাহলে তাকেও ক্রস ফায়ার করা হবে। এখানকার নিয়ম এখন ভয়ঙ্করী। রুমানা চমকে ওঠে। এখানে প্রত্যেকটা নিয়ম, ঘটনা, দৃশ্য ভয়ঙ্কর। রীতিমতো এখানের বন্দি মানুষগুলোকে প্রাণ থাকতেও মেরে ফেলা হচ্ছে। তারা বেঁচে থেকেও মৃত। এত সব অত্যাচার সহ্য করে তাদের জীবন কতটা না ভয়ঙ্কর। প্রত্যেকটা পদে পদে মৃত্যু। এখানে শুধু মৃত্যুরই খেলা। এর শেষ কোথায়? তারা কি পারবে এর সমাপ্তি ঘটাতে? সবাই গিয়ে মঞ্চের চারিদিকে জড়ো হয়ে বিশাল বড় ফাঁকা জায়গায় মধ্যে বড় একটা মঞ্চ। সবাই উৎসুক হয়ে মঞ্চের দিকে তাকিয়ে আছে। সকলের চোখে মুখে অগাধ কৌতূহল ও ভয়। আজ আবার কে মরতে চলেছে তা সবারই অজানা। নিলয়রা চারজন গিয়ে সবার পেছনে দাঁড়ায়। সবার চোখ মঞ্চে নিবদ্ধ। ধীরে ধীরে মঞ্চে আসিফের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রিয়াদ আসে। এ ধরনের প্রত্যেকটা শাস্তি সে নিজেই দেয়। আজকে ওর ব্যতিক্রম নয়। কিছুক্ষণ পর শিকল দিয়ে বেঁধে একজন খুনখুনে বুড়োকে আনা হয়েছে। লোকটি এত বৃদ্ধ, ঠিকমতো হাঁটতেও পারছে না। শরীরের চামড়াগুলো কুঁচকে গেছে। বয়সের ভারে কিছুটা বেঁকে আছে। এতদিন তাকে তার পরিবার লুকিয়ে রাখার চেষ্টা করেছে।
তবে আজ আর পারেনি। কোনোভাবেই হিংস্র পশুদের নজরে চলে এসেছে। আজ আর তাকে কে বাঁচায়? বৃদ্ধ লোকটি চোখেও একটু কম দেখে। বৃদ্ধকে শিকল দিয়ে বেঁধে উপরে আনা হয়। আনতেই রিয়া তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। বৃদ্ধ সঙ্গে সঙ্গে মঞ্চে পড়ে আর্তনাদ করে ওঠে। রিয়াদ আবার তাকে ঘাড় ধরে টেনে তোলে। লোকটি বয়সের ভার ও ভয়ে থরথর করে কাঁপছে। একজন রিয়াদের হাতে একটা চাবুক এনে দেয়। রিয়াদ চাবুক নিয়ে বৃদ্ধের দিকে এগিয়ে যায়। মঞ্চের বাইরে সবাই ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। বৃদ্ধর পরিবারে ছেলে, ছেলের বউ, নাতনি আছে। তারা আর্তনাদ করে কাঁদছে। তবে রিয়াদের তাতেও মন গলে না। সে চাবুক দিয়ে বৃদ্ধকে একের পর এক আঘাত করছে। বৃদ্ধ লোকটি যতটুকু পারছে চিৎকার করছে। বয়সের ভারে সে বেশিক্ষণ আর দাঁড়িয়ে থাকতে পারে না, লুটিয়ে পড়ে মঞ্চের উপর। রিয়া চাবুক দিয়ে তাকে অনবরত আঘাত করছে। লোকটির শরীরে আঘাতের স্পষ্ট দাগ পড়ে গেছে। জায়গায় জায়গায় কেটে ছিঁড়ে রক্ত ঝরছে। রিয়া চাবুকটা দূরে ছুঁড়ে ফেলে। বৃদ্ধ লোকটি উপর হয়ে পড়ে রয়েছে। শরীরের রক্তে মঞ্চ ভিজে যাচ্ছে। লোকটি দ্রুত গতিতে শ্বাস প্রশ্বাস বাড়ছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। কোনো রকম বেঁচে আছে মৃত্যুর সঙ্গে লড়াই করে। চোখের পাতা ভারী হয়ে এসেছে, তবুও বহু কষ্টে হালকা খুলেছে। রিয়াদ এবার হাতে একটা তলোয়ার তুলে নেয়। মঞ্চের বাইরে সবাই এবার বড় সড়োভাবে চিৎকার করে। সবাই ভয়ে কাঁপছে। যদিও লোকটি সবার আপন নয়, তবুও তার এই করুণ পরিস্থিতিতে সবার চোখে জল, বুকে একরাশ ভয়। রিয়াদ তলোয়ার হাতে বৃদ্ধর দিকে এগিয়ে আসছে ধীরে ধীরে। তার মুখে লেপ্টে আছে মোলায়েম হাসি। চওড়া চোখে সে চারিদিকে মানুষের আর্তনাদ দেখে আনন্দ নিচ্ছে। নিলয় এতক্ষণ দেখলেও এবার আর সহ্য করতে পারে না। তার চোখ জোড়ায় প্রতিশোধের আগুনে জ্বলছে। হাত মুঠো করে সামনে এগিয়ে যেতে চায়। তার আগেই মুনতাসির তাকে আটকে দেয়। চাপা স্বরে বলে, এভাবে যেও না নিলয়, এতে বিপদ আরো বাড়বে। আমি আর এসব দেখতে পাচ্ছি না। ওদের এই অমানবিক নির্যাতন আর সহ্য করতে পারছি না। আজকেই তো একদম সহ্যের সীমা অতিক্রম করে ফেলেছে। একজন বৃদ্ধকেই কিভাবে হত্যা করেছে দেখেছেন? একে তো আমি মেরেই ফেলবো, তাতে যা হয় আমার হবে। নিলয়, মাথা ঠান্ডা করো। একজনকে বাঁচাতে গিয়ে সবাইকে মৃত্যুর মুখে ফেলো না। এখন এটা দেখা ছাড়া আমাদের আর কিচ্ছু করার নেই। সবাইকে বাঁচাতে হলে তার মৃত্যু আমাদের মেনে নিতে হবে। প্ল্যান ছাড়া কিছু আমাদের করা যাবে না। তাদের কথার মাঝেই চৌকস একটা শব্দ হয়। নিলয় ও মুনতাসির ঝটকা মেরে মঞ্চের দিকে তাকায়। সাধারণ মানুষগুলো ভয়ে আর্তনাদ করে ওঠে। রুমানা প্রাণপণে চিৎকার করছে। এত ভয়ানক দৃশ্য সে কখনো দেখেনি। ইমদাদ রুমানাকে শান্ত করার চেষ্টা করছে। বৃদ্ধ লোকটির গলায় তলোয়ার দিয়ে রিয়াদ আঘাত করেছে। লোকটির দেহ থেকে মাথাটা আলাদা হয়ে দূরে ছিটকে পড়েছে। দেহটা মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছে। তার শিরা উপশিরা থেকে রক্ত চুইয়ে পড়ছে। এত ভয়ানক দৃশ্য দেখে অনেকেই ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে। রিয়াদ রক্তাক্ত তলোয়ারটা হাতে তুলে জোরে জোরে হাসছে। সবার আতঙ্ক ভয় তাকে আরো বেশি আনন্দ দিচ্ছে। নিলয় চোখজোড়া বন্ধ করে নেয়। তার সহ্য সীমা সত্যি অতিক্রম করেছে। রাত নেমে আসলে রোলার দ্বীপ নিস্তেজ হয়ে পড়ে। সন্ধ্যার মধ্যেই এখানে সবাই নিজেদের রুমে ঢুকে পড়ে। ফাঁকা একটা জায়গায় দাঁড়িয়ে আছে চারজন, নিলয়, মুনতাসির, রুমানা ও ইমদাদ। সবাই নিলয়ের দিকে কৌতূহল চোখে তাকায়। তুমি কি প্ল্যান করছো? কিভাবে আসিফের কাছ পর্যন্ত পৌঁছাবে? নিলয় একটু দম নিয়ে বলে, আমি আমার প্ল্যান সাজিয়ে রেখেছি। এতে আপনাদের হেল্প মাস্ট বি প্রয়োজন। আসিফ সবসময় প্রাসাদেই থাকে। সেখানে যেতে গেলে প্রথমেই আমাদের বাইরের সিকিউরিটিদের তাদের কাছ থেকে বাধা দিতে হবে। তাদের কাছ থেকে বিরত রাখার জন্য দুজন প্রয়োজন। আমার কাছে 3টি বুলেট প্রুফ কোড রয়েছে। এর মধ্যে একটি আমার কাছে থাকবে, বাকি 2টি দুজনকে দেব। আগে বলুন, কোন দুজন জীবনের রিস্ক নিয়ে যে কোনো কাজ করতে পারবেন? আমি পারবো। আমিও পারবো। মুনতাসিরও একই কথা বলে। নিলয় আবার বলতে লাগে, এই কাজটি করবেন ইমদাদ স্যার ও রুমানা ম্যাম। সিকিউরিটিগুলো সারিবদ্ধভাবে সাদা দাগে রয়েছে। আপনারা হুট করে সবার সামনে আসবেন। একজন দক্ষিণ দিকে থাকবেন, অপরজন উত্তর দিকে। দুজন 2টা সিকিউরিটিকে আঘাত করে তাদের মনোযোগে আসবেন। তখন সবাই আপনাদের ধরার চেষ্টা করবে।
আপনারা পালিয়ে যে কোনো জায়গায় লুকিয়ে পড়বেন। সবাই তখন আপনাদের খুঁজতে ব্যস্ত হয়ে পড়বে। এই সুযোগ কাজে লাগিয়ে আমি প্রাসাদের দিকে চলে যাব। আমি তাহলে কি করব? আপনার কাজও রয়েছে। আমি কোনোভাবে আসিফকে হত্যা করে বিজয়ী নামক অ্যালার্ট বাজিয়ে দেব। তখন বাইরের সিকিউরিটিগুলো মুক্ত হয়ে যাবে, তারা আর আসিফের থাকবে না। আপনি তাদের নিজের দলে আনবেন, সঙ্গে সাধারণ মানুষকেও। প্রাসাদের 1200 সিকিউরিটি সর্বদা আসিফের সঙ্গে। আপনি সবাইকে নিয়ে প্রাসাদের মধ্যে আক্রমণ করবেন, তাহলে খুব সহজেই আমরা বিজয় লাভ করব। বুদ্ধিটা খুব ভালো, তবে যতটা সহজ মনে হচ্ছে ঠিক ততটা সহজ কাজ হবে না। হ্যাঁ, এতে প্রচুর লাইভ রিস্ক আছে, বিশেষ করে ইমদাদ স্যার ও রুমানা ম্যামের। আমি নিজেকে বাঁচিয়ে নেব, কিছু হলেও আমার দুঃখ নেই। আমাদের নিয়ে চিন্তা করবেন না স্যার, আমরা সর্বদা এই সাধারণ মানুষের জন্য জীবন দিতে প্রস্তুত। তবে আপনারা একটু সাবধানে থাকবেন। বুলেট প্রুফ কোটে আপনার সমস্ত শরীর থেকে থাকবে, তারা গুলি করে কিছুই করতে পারবে না। শুধু হাঁটুর নিচের অংশ এবং 2 হাতের কবজির বাইরের অংশ উন্মুক্ত। আপনারা চেষ্টা করবেন দ্রুত কোথাও লুকিয়ে পড়তে, আর একদম ওদের হাতে পড়া যাবে না। দীর্ঘ আলোচনা শেষে সবাই ভেতরে চলে যায়। অপেক্ষা করতে থাকে নতুন সকালে। কেউ জানে না এই সকালে তাদের জন্য কি বয়ে আনবে। সকালের সূচনা ঘটে, আকাশে সূর্যের প্রথম আলো ঠিকরে পড়ছে ধুলো মলিন জমিনে। নিঃশব্দে ভোর যেন আজ ভিন্ন এক অর্থ নিয়ে এসেছে। পাখিরা আজ কম ডাকছে, বাতাসও থমকে আছে। চারপাশে একটা চাপা উত্তেজনা, এক ধরনের অজানা প্রস্তুতি, নিঃশব্দ ছায়া। নিলয় জানালার কাছে দাঁড়িয়ে, তার চোখ দুটো অনেক দূরে, অনেক গভীরে তাকিয়ে। সে লক্ষ্য করছে বাইরের পরিস্থিতি। আজকের এই দিনটাই নির্ধারণ করবে কারোর মুক্তি, কারোর মৃত্যু, আর একটি নিষ্ঠুর শাসনের অবসান। রুমানার ঘরেও আলো জ্বলছে। সে কোনায় বসে, তাকে মহিলাদের ঘরে থাকতে হয়। রুমানার চোখ মুখে দুশ্চিন্তা, তবুও বুকে একরাশ দৃঢ়তা। আজ সে আর শুধু একজন জার্নালিস্ট নয়, সে একজন মুক্তির সৈনিক। ইমদাদ এক কোণে বসে চোখ বন্ধ করে প্রার্থনা করছে। বুকের ভেতর তার সন্তান সম মানুষদের জন্য ভালোবাসা, আর তাদের জন্য সে জীবনও দিতে প্রস্তুত। জীবন দিয়ে হলেও সবাইকে বাঁচাতে পারলেও সে ধন্য। কিন্তু আসলেই কি পারবে সবাইকে বাঁচাতে, নাকি পরাজিত সৈনিকের মতো হার মেনে নেবে? মুদ্দাসির ধীর পায়ে ছাদে উঠে আসে, চারিদিকে তাকায়। নিচে এখনো কেউ জেগে ওঠেনি ভালো করে, কিন্তু তার মনে হচ্ছে এই নীরবতা কিছু বলে যাচ্ছে, যেন বাতাসে একটা যুদ্ধের গন্ধ। চারজনের এক সময় আবার একত্রিত হয়, চোখে চোখ রাখে। কোনো কথা নয়, শুধু চোখের ভাষাতেই তারা বুঝে ফেলে সবাই প্রস্তুত। তাদের চোখে কিছুটা ভয় আছে, স্বাভাবিক। এটাই যদি না থাকে তবে সাহস জন্ম নেবে কোথা থেকে? প্রত্যেকটা ভয় থেকেই তো সাহসের জন্ম নেয়। তবে সেই ভয়ের নিচে চাপা পড়ে আছে অনেক কিছু। চাপা পড়ে আছে চারজনের হৃদয়ে একটা আগুন, একটা সংকল্প, একটা প্রতিজ্ঞা। আজই যাই হোক, তারা থামবে না। অন্যায়কে আর চোখে চোখে দেখা যাবে না। আজ একটা ইতিহাস রচিত হতে যাচ্ছে, যে ইতিহাসের পাতায় জ্বলজ্বল করবে, লেখা থাকবে চারজন সৈনিকের নাম, যারা নিজেদের জীবন বাজি রেখেও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিল। সকাল বাড়তে থাকে, অ্যালার্ট বেজে ওঠে, সাধারণ মানুষের কাজের নির্দেশ চলে আসে। সবাই কাজের জন্য বের হয়ে যায়। তাদের মধ্যে মিশে আছে ওরা চারজন, রুমানা, ইমদাদ ও নিলয়। সাদা পোশাকের নিচে বুলেট প্রুফ জ্যাকেট পরে নিয়েছে, যেন কোনো গুলি তাদের শরীরে না লাগে। সাধারণ মানুষের দলটা চলতে থাকে, চারজন চারপাশে। মুন্তাসির ও নিলয় একদম মধ্য পজিশনে। মানুষগুলো যাচ্ছে দক্ষিণ দিকে। দক্ষিণ দিকের মাথায় রয়েছে ইমদাদ, সবার সঙ্গে পা মেলালেও সে প্রথম সারিতে। আর উত্তর দিকে, অর্থাৎ সারির শেষে রয়েছে রুমানা। নিলয়ের মধ্যে থাকলেও তাদের চোখাচোখি হচ্ছে একটু পরপর। সিকিউরিটিগুলো মোটা সাদা দাগের মধ্যে দাঁড়িয়ে আছে। নীলদের জন্য একটা সুবিধা হয়েছে, নতুন সিকিউরিটিগুলো অতটা অভিজ্ঞ নয়, তারা বেশ সচেতনও নয়। নিলয় রুমানা ও ইমদাদকে তাদের কাজের নির্দেশ দিয়ে দেয়। নির্দেশ পেয়ে দুজন থেমে যায়। রুমানা হাতের কাছে একটা ইটের অর্ধেক অংশ তুলে নেয়।
সবচেয়ে পেছনে যে সিকিউরিটি রয়েছে তাকে ইটের ভাঙা অংশ দিয়ে মাথায় আঘাত করে। সিকিউরিটির সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে। রুমানার সঙ্গে সঙ্গে উত্তর দিকে দৌড়তে থাকে। আহত সিকিউরিটি চিৎকারের বাকি সব সিকিউরিটি সচেতন হয়ে যায়। তারা দ্বিধায় পড়ে এখন কোন দিকে যাবে। অর্ধেক মতো সিকিউরিটি রুমানার পেছনে গুলি চালাতে থাকে, কিন্তু গুলিগুলো দূরে ছিটকে যাচ্ছে। প্রত্যেকটা সিকিউরিটির নজর সেই দিকে। মিনারের ওপর আরও সিকিউরিটি রয়েছে ও তারাও নেমে আসতে থাকে। পথচারী মানুষগুলো থেমে গেছে। তারা অবাক হয়ে দেখছে এখানে হচ্ছে কি, কিছুই বুঝতে পারছে না। এই সুযোগে দক্ষিণ পাশে সবচেয়ে সামনের সিকিউরিটিকে আঘাত করে ইমদাদ। সিকিউরিটি মাটিতে লুটিয়ে পড়ে। ইমদাদ সামনের দিকে দৌড়ে যায়। বাকি সিকিউরিটিগুলো তাকে তাড়া করতে থাকে। মুহূর্তেই দ্বীপের মধ্যে হুলস্থুল পরিস্থিতি তৈরি হয়। সিকিউরিটিগুলো দুই সাইডে দুজনকে তাড়া করতে থাকে। সাদা দাগে কিংবা মিনারে এখন আর কোনো সিকিউরিটি নেই। সবাই রুমানা ও ইমদাদকে খুঁজতে চলেছে। সাধারণ মানুষজন কিছুটা ভয় পেয়ে যায়। মুনতাসির নিলয়কে ইশারা করে। নিলয় এই ফাঁকা সময়টাকে কাজে লাগায়। দাগ পেরিয়ে দৌড়াতে থাকে প্রাসাদের দিকে। কন্ট্রোল রুম পেরিয়ে গেলে সে সকলের চোখের আড়াল হয়ে যায়। নিলয় দৌড়াতেই থাকে প্রাণপণে, চলতে থাকে ম্যাপে দেখা রাস্তা অনুযায়ী। সে ছুটেই চলেছে, তবে এখনো কাঙ্ক্ষিত জায়গা পাচ্ছে না। নিলয় হতাশ হয়ে ওঠে। এতটা সময় ওয়েস্ট করার মতো সময় তার হাতে নেই। যা করতে হবে খুব দ্রুত। ওইদিকে ইমদাদ ও রুমানার জীবন বিপর্যস্ত। নিলয় আরও কিছুক্ষণ যাওয়ার পরে চোখে পড়ে একটা বড় প্রাসাদের। এই দ্বীপের মধ্যেই এত বড় প্রাসাদ, সেটা কারো কল্পনাতেও আসবে না। নিলয় গিয়ে একটা গাছের আড়ালে দাঁড়ায়। একটু দূরেই প্রাসাদের মেন গেট, কিন্তু এখানে সে প্রবেশ কিভাবে করবে? প্রাসাদের দরজা থেকে শুরু করে প্রাচীরের সঙ্গে সঙ্গে কড়া পাহারা। এতগুলো পাহারাদারের চোখ ফাঁকি দিয়ে ভেতরে যাওয়া অসম্ভব। শুধু বাইরেই নয়, ভেতরেও অধিক সিকিউরিটি। ভেতরে বড় বড় মিনার, মিনারের ওপর আরও শতাধিক সিকিউরিটি। তারা পিস্তল উঁচু করে সর্বদা গুলি করতে প্রস্তুত। যদিও নিলয়ের শরীরে গুলি লাগবে না, তবে সে এই অবস্থায় ভেতরে গেলে নিশ্চিত ধরা পড়ে যাবে। নিলয় ছটফট করে। কিভাবে ভেতরে যাবে কিছুই বুঝতে পারছে না। অস্থিরতা বাড়ছে তার। এত বেশি সময় অপেক্ষাও করাও তার ঠিক হচ্ছে না। ওইদিকে ইমদাদ ও রুমানার কি অবস্থা সেটাও জানে না। ওরা ধরা পড়ে যেতে পারে। একবার ধরা পড়লে আর বাঁচার উপায় নেই। নিলয় একটা জিনিস খেয়াল করে, এখানে সব সিকিউরিটি শরীরে অদ্ভুত অন্য রকমের একটা পোশাক। নিলয়ের মাথায় একটা বুদ্ধি আসে। সে যদি এই পোশাক জোগাড় করতে পারে তাহলে সহজেই ভেতরে যেতে পারবে। কিন্তু সে এই পোশাক পাবে কিভাবে? কিভাবে জোগাড় করবে এই পোশাক? নিলয় আরও কিছুক্ষণ ওখানে অপেক্ষা করে। কিছুক্ষণ বাদে একজন সিকিউরিটি তাকে ক্রস করে প্রাসাদের বিপরীতে সাইডে যায়। কোথায় যাচ্ছে তা অজানা। নিলয় অগোচরে সিকিউরিটির পেছনে যায়। সিকিউরিটি এসে থামে একটা বহমান ছোট্ট ময়লা স্তূপের সামনে। তার হাতে একটা ময়লার ঝুড়ি। সেই ঝুড়ি থেকে ময়লাগুলো স্তূপে ফেলে। ঘুরে দাঁড়াতেই নিলয়ের মাথায় প্রচণ্ড একটা আঘাত লাগে। লোকটি চিৎকার করার সুযোগ পায় না। তার আগেই নিলয় তার মুখ চেপে ধরেছে। লোকটি জ্ঞান হারিয়ে সেখানেই পড়ে যায়। নিলয় তাকে টেনে নিয়ে যায় আড়ালে। তারপর তার পোশাকটা নিজে পরে নেয়। এখানে বহুত সিকিউরিটি, প্রতিদিন নতুন নতুন আসে যায়, তাই কেউ কাউকে মনে রাখার সুযোগ পায় না। নিলয় সিকিউরিটির পোশাক পরে ঝুড়িটা হাতে তুলে নেয়। তারপর এগিয়ে যায় প্রাসাদের দিকে। খুব সহজেই ভেতরে চলে যায়। ধীরে ধীরে ওপরে উঠতে থাকে। হঠাৎ কেউ তাকে পেছন থেকে ডাকে। নিলয় চমকে দাঁড়িয়ে পড়ে। ভয় শুরু হয়। ধরা পড়ে গেল নাকি? নিলয় পিছনে ঘুরে দেখে রিয়াদ দাঁড়িয়ে আছে। রিয়াদ তো তাকে চেনে না, ইভেন কখনো দেখেওনি। তাহলে চিনল কিভাবে? এই, তুমি এদিকে এসো। নিলয় ভয়ে জমে যায়। চাপা স্বরে বলে, স্যার আমি। হ্যাঁ, তুমি। নিলয় কাঁপা কাঁপা পায়ে রিয়াদের সামনে গিয়ে দাঁড়ায়। কিন্তু রিয়াদ নিলয়কে ভুল প্রমাণিত করে তার হাতে একটা ফলের ঝুড়ি তুলে দেয়। ফের বলে, এটা আসিফ স্যারের কাছে নিয়ে যাবে, গিয়ে বলবে আমি পাঠিয়েছি। নিলয় হাফ ছেড়ে বাঁচে। নির্ভয়ে সেটা হাতে তুলে নেয়। কিন্তু স্যার আমি তো জানি না কোথায় স্যারের রুম।
জানবে না, এটাই স্বাভাবিক। স্যার তো সবসময় এক রুমে থাকে না। তুমি তৃতীয় তলায় উঠে যাও, সেখানে কোনো সিকিউরিটি নেই। তৃতীয় তলায় 7 নম্বর রুমে স্যার রয়েছে, তাকে এটা দিয়ে দ্রুত ফিরবে। নিলয় মাথা নাড়ায়, ফলের ঝুড়ি হাতে নিয়ে উপরে উঠে পড়ে তৃতীয় তলায়। নিলয়ের মনে প্রশান্তি, মুখে চাপা হাসি। রিয়াজ জানলো না সে কাকে দায়িত্বটা তুলে দিল। এটাই হয়তো তার ধ্বংসের সবচেয়ে বড় ভুল। নিলয় 7 নম্বর রুমের সামনে চলে যায়, তারপর দরজায় নক করে। ভেতর থেকে ভেসে আসে আসিফের কণ্ঠস্বর। কে? নিলয় কণ্ঠ পরিষ্কার করে বলে, স্যার, আমাকে রিয়াজ স্যার পাঠিয়েছে ফল দেওয়ার জন্য। ওকে। আসিফ কিছুক্ষণের মাথায় দরজা খুলে দেয়, ফলের ঝুড়ি হাতে তুলে নেয়, তারপর স্টাফের দিকে তাকায়। আসিফ চমকে ওঠে, সে নিলয়কে চেনে। তার হাত থেকে ফলের ঝুড়ি পড়ে যায়। তুই? নিলয় আসিফকে ধাক্কা দিয়ে ঘরের মধ্যে ফেলে, তারপর দরজা আটকিয়ে দেয়। এত সহজেই তাহলে আমাকে চিনে ফেলেছিস? ভালো করেছিস। মৃত্যুকে খুব তাড়াতাড়ি চেনা উচিত। আসিফ মেঝে থেকে উঠে দাঁড়ায়, তারপর হাসতে হাসতে বলে, তুই আমার মৃত্যু? তুই হয়তো ভুলে যাচ্ছিস তুই এখন আমার হাতের মুঠোয়। তুই আমাকে কিছু করতে পারবি না। উল্টো এখানে এসে নিজেকে মৃত্যুর কাছে সমর্পণ করলি। নিলয় আর কথা বাড়ায় না, ফলের ঝুড়ি থেকে ঝুড়িটা হাতে তুলে নেয়, তারপর এগিয়ে যেতে থাকে আসিফের দিকে। এখানে তার বেশি সময় নষ্ট করা যাবে না। ওইদিকে রুমানা ও ইমদাদ এর জন্য টেনশন হচ্ছে। মুনতাসির তার অ্যালার্টের জন্যই অপেক্ষা করছেন। আসিফ কিছুটা ভরকে যায়, ভয়ে ভয়ে পেছনে পেছাতে থাকে। সে পেছাতে পেছাতে টেবিলের কাছে চলে যায়, টেবিল থেকে একটা পিস্তল হাতে তুলে নেয়। একদম কাছে আসবি না, একদম নয়। কাছে আসলে আমি তোকে মেরে ফেলবো। আমি কিন্তু গুলি চালাবো। নিলয় আসিফের কথায় হাসে, দাঁড়ায় না আর, আরও এগিয়ে যেতে থাকে আসিফের দিকে। চালাগুলি, দেখি তুই আমার কি করতে পারিস। নিলয় প্রায় কাছাকাছি চলে আসে। আসিফ গুলি চালায় নিলয়ের বুকের সোজা, কিন্তু গুলিটা ছিটকে দূরে গিয়ে পড়ে। তুই বুলেট প্রুফ জ্যাকেট পরেছিস? জ্যাকেট শরীরে থাকলেও তোর মাথায় তো নেই। আসিফ পরবর্তী টার্গেট নিলয়ের কপালের সোজা করে। ট্রিগারে চাপ দেওয়ার আগেই নিলয় তার হাতের ছুরিটা আসিফের দিকে ছুঁড়ে মারে। ছুরিটা এসে আসিফের হাতে লাগে, সঙ্গে সঙ্গে পিস্তলটা পড়ে যায়। আসিফের হাত কেটে রক্ত পড়তে থাকে। নিলয় আসিফের দিকে তেড়ে যায়, তাকে চেপে ধরে, হাতে পিস্তল তুলে তাক করে আসিফের মাথায়। আসিফ তুতলিয়ে বলে, আমাকে মারিস না, আমাকে ছেড়ে দে। কি চাই তোর? আমি তোকে সব দেব। নিলয় চিবিয়ে চিবিয়ে বলে, আমার তোর জানটাকেই চাই। ছেড়ে দে আমায়। আমি এই স্বর্ণের 50% শেয়ার তোকে দিয়ে দেব। আমাকে মারিস না। তুই কি মনে করেছিস এত তাড়াতাড়ি তোকে মেরে ফেলবো? এত এত পাপ করে এত সহজেই মুক্তি পাবি? তোকে আমি একটু একটু করে মারবো। তার আগে বল, বিজয়ী অ্যালার্ট কোথায় আছে? বলবো না। ওই অ্যালার্ট তুই কেন বাজাবি? তুই কি এই দ্বীপ বিজয় করেছিস? তুই কি যুদ্ধ করেছিস আমাদের সঙ্গে? তুই তো ছলনার আশ্রয় নিয়েছিস। ছলনা? ছলনা তো তুইও কম করিসনি। শক্তির জন্য নিজের বাপকেই মেরে ফেলতি। এর যে ছলনা আর কি হতে পারে? নিলয়ের কথায় আসিফ চমকে ওঠে। তুই কিভাবে জানলি? এটা তো কারো জানার কথা না। আমি সব জানি, কিছুই আমার অজানা নয়। হ্যাঁ, আমি মেরেছি, বেশ করেছি। ও তো 2 দিন পর এমনিতেও মরে যেত। আমি তার কাজটা মেরে সহজ করে দিলাম। সেও মুক্তি পেল, আমিও শক্তি পেলাম। দুজনেই লাভ। আমি এত কিছু শুনতে চাচ্ছি না। কোথায় বিজয়ী অ্যালার্ট? বলবো না, আমি মরে গেলেও না। নিলয় হঠাৎ একটা গুলি আসিফের হাতের বাহুতে চালিয়ে দেয়। আসিফ গগন কাঁপিয়ে চিৎকার করে ওঠে। নিলয় অপর পাশে আরও একটি গুলি চালায়। আসিফের চিৎকার রুমের মধ্যে প্রতিধ্বনি তুলছে। যখন বলবি না তখন বাঁচিয়ে রেখে কি লাভ? তার চেয়ে বরং মেরেই দিই। তুইও মুক্তি পা, আর আমিও পাই শক্তি। কথা শেষ করে নিলয় বাঁকা হাসে, পিস্তল তুলে আবার আসিফকে টার্গেট করে। না,
আমাকে মারিস না। আমি বলছি বিজয় অ্যালার্ট কোথায় আছে? আমাকে মারিস না। নিলয় আসিফের কলার চেপে বলে। বল তাহলে কোথায় আছে? ৪র্থ তলায় ১১ নম্বর রুমের মধ্যে আরও একটা গুপ্ত রুম আছে, সেখানেই আছে বিজয়ী অ্যালার্ট। নিলয় আসিফকে ছেড়ে দেয়, তবে চতুর্থ তলায় যাওয়ার পূর্বে তার হাত পা মুখ বেঁধে লুকিয়ে রাখে। তারপর বেরিয়ে পড়ে বিজয়ী অ্যালার্টের খোঁজে। এই অ্যালার্ট বেজে উঠলেই প্রাসাদের বাইরে সিকিউরিটিগুলো আর আসিফের নির্দেশ মতো কাজ করবে না। তারা মুক্ত হয়ে মুনতাসিরের দলে চলে যাবে। রুমানা বিধ্বস্ত হয়ে পড়ে আছে গুপ্তপথের মধ্যে। কোনো রকমে সিকিউরিটিদের থেকে পালিয়ে এখানে আসতে পেরেছে। রুমানার চোখে মুখে কাতরতা। তার শরীরের গুলি না লাগলেও হাতে পায়ে লেগেছে। হাতের তালুতে একটা গুলি লেগে ঝাঁঝরা হয়ে গেছে। ডান পায়ে দুইটা বুলেট বেঁধেছে। সেই জায়গাগুলো থেকে দরদর করে রক্ত পড়ছে। রুমানার দম বন্ধ হয়ে আসছে। নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। দ্রুত গতিতে শ্বাস প্রশ্বাস চলছে। হাতে পায়ে প্রচুর যন্ত্রণা হচ্ছে এবং প্রচুর রক্ত পড়ছে। রুমানার চোখ জোড়া ভারী হয়ে আসছে। তার মনে হচ্ছে সে বাঁচবে না। অল্প কিছুক্ষণ সময় তার হাতে রয়েছে। এভাবে আর বেশিক্ষণ টিকে থাকতে পারবে না। চোখের পাতা ভারী হয়ে আসছে। রুমানা শেষ শক্তিটুকু দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে চোখ জোড়া খুলে রাখতে। সে মাটির সঙ্গে হেলান দিয়ে বসে আছে। বারবার তার মনে হচ্ছে সে আর কখনোই এই দ্বীপ থেকে ফিরে যেতে পারবে না। হয়তো আজকে এই দ্বীপটা মুক্ত হবে। দ্বীপের অত্যাচারিত মানুষগুলো মুক্তি পাবে, কিন্তু সে বেঁচে ফিরতে পারবে না। তার হায়াত হয়তো এটুকুই ছিল। রুমানের চোখ জোড়া পানিতে ভিজে যাচ্ছে। তার একদিকে শান্তি লাগছে, সে এতগুলো মানুষের জীবন বাঁচাতে অন্তত চেষ্টা করেছে। অপরদিকে হৃদয়টা ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে। চোখের পাতায় ভেসে উঠছে আমানের সঙ্গে কাটানো স্মৃতিগুলো। মনে পড়ছে ছোট্ট মেয়েটার চাহনি। রুমানার মনে পড়ছে শেষবারের দৃশ্যটা, যখন সে আসছিল। আমান তার দিকে কাতর চোখে তাকিয়েছিল। সেই চোখের দৃষ্টিতে ছিল কত ভাষা, কত না বলা কথা। রুমানা তো কথা দিয়েছিল সে ফিরবে, সে অপেক্ষার অবসান ঘটাবে। কিন্তু তার মনে হচ্ছে সে ফিরতে পারবে না। সে আমানকে দেওয়া কথা রাখতে পারবে না। আমান হয়তো এখনো তার অপেক্ষায় রয়েছে। হয়তো ভাবছে এই বুঝি রুমানা ফিরে আসলো, এই বুঝি তার অপেক্ষার প্রহর শেষ হলো। কিন্তু সে যদি অপেক্ষার পরিবর্তে রুমানার নিথর দেহ পায়, তখন কেমন হবে পরিস্থিতিটা? তখন আমান কি পারবে সহ্য করতে? পারবে কি ভালোবাসার মানুষের লাশটা কাঁধে তুলে নিতে? হয়তো পারবে না। রুমানার হয়তো সত্যি আমানকে দেওয়া প্রতিশ্রুতি রাখতে পারল না। তার চোখ জোড়া এবার খুলে রাখা বড্ড দায় হয়ে গেল। চোখ জোড়া বন্ধ হয়ে গেল। বসা থেকে মাটিতে লুটিয়ে পড়ল রুমানা। অন্ধকার পথে তার নিথর দেহটা পড়ে থাকে। ইমদাদ এখনও ছুটে চলেছে। সে বৃত্তিস্থ ফাঁকা জমিনে দৌড়ে চলেছে। রোলার দ্বীপের প্রায় শেষ প্রান্তে পৌঁছাতে চলেছে। পেছনে একটু দূরেই হিংস্র প্রাণীর মতো ছুটে আসছে সিকিউরিটিগুলো। ইমদাদের বাম পায়ে একটা বুলেট এসে লেগেছে। গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মাথায় আঘাত লেগেছে। পায়ে যেমন রক্ত পড়ছে, তেমন মাথা ফেটে মাথা থেকে রক্ত চুইয়ে চুইয়ে পরে পোশাক ভিজে উঠেছে। গাছের সঙ্গে খুব বেশি জোরে আঘাত লেগেছে। এদের নাক, ঠোঁট ও ফেটে গেছে। ঠোঁটের রক্ত বন্ধ হলেও নাক থেকে রক্ত পড়ছে। ইমদাদ এই ক্ষতবিক্ষত শরীর নিয়েও প্রাণপণে ছুটে চলেছে জীবন বাঁচাতে। তবে মনে হচ্ছে বেশিক্ষণ পারবে না, একটু পরেই ধরা পড়ে যাবে। আর সে দৌড়াতে পারছে না, শক্তি ফুরিয়ে আসছে। তবে এতে ইমদাদের দুঃখ নেই। সে জীবন উৎসর্গ করার প্রতিশ্রুতি নিয়েই এই স্বয়ং মৃত্যুপুরীতে পা রেখেছে। কিন্তু জীবন বাঁচাতে কে না শেষ চেষ্টা করে, তেমন ইমদাদও চেষ্টা চালিয়ে যাচ্ছে নিজের জীবন বাঁচাতে। বেশ পেছনে ফেলে এসেছে সিকিউরিটিদের। হঠাৎ একটা পাথরের সঙ্গে পা বেঁধে পড়ে যায় ইমদাদ। আরেকটি পাথরের উপর ইমদাদের মাথা পড়েছে। ইমদাদের আঘাতপ্রাপ্ত মাথায় আরও চোট পায়। চোখ মুখে ধুলোবালি উড়ে আসে।
সে ঝাপসা দেখতে শুরু করেছে, নাক দিয়ে অনবরত রক্ত বেরিয়ে পড়ছে। মনে হয় না সে আর সুস্থ শরীর নিয়ে উঠে দাঁড়াতে পারবে। ইমদাদের কানে ভেসে আসছে সিকিউরিটিগুলোর পায়ের আওয়াজ। তারা আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসছে। ইমদাদ নিজেই মৃত্যুকে আলিঙ্গন করার প্রস্তুত নিয়ে নেয়। সে আর উঠতে পারবে না, ওঠার মতো শক্তি তার নেই। সে নিজের পরাজয় মেনে নেয়, এতে তার আফসোস নেই। তবে আফসোস হচ্ছে সে বেঁচে থেকে নিজের চোখে মানুষগুলোর মুক্তি দেখতে পারল না। এই আফসোসটা তার মৃত্যুর পরেও থেকে যাবে। ইমদাদ আর কিছু চিন্তা করতে পারছে না, মস্তিষ্ক অচল হতে শুরু করেছে। ধীরে ধীরে ইমদাদ জ্ঞান হারিয়ে ফেলে, অজ্ঞান হয়ে পড়ে থাকে এই বিস্তীর্ণ ভূমিতে। সিকিউরিটিগুলো ইমদাদের দিকে যেতে থাকে। পথিমধ্যে হঠাৎ বিজয়ী অ্যালার্ট বেজে ওঠে। সিকিউরিটিদের পা থমকে যায়। তারা প্রথমে বিশ্বাস না করলেও যখন বুঝে যায় সত্যি এটা বিজয়ী অ্যালার্ট, তখন তারা আনন্দে মেতে ওঠে। তাদেরও একটা ফুলের মতো হৃদয় রয়েছে। তারা এখানে সিকিউরিটি হলেও তারা কখনোই চায় না এই মানুষগুলোর ওপর অত্যাচার হোক। এদের মতো তাদেরকেও কিডন্যাপ করে আনা হয়েছে। এরা এতদিন এগুলো করতে বাধ্য হয়েছে, না করলে সঙ্গে সঙ্গে তাদের মৃত্যু হতো। সিকিউরিটিগুলো এখন মুক্ত, এখন আর তাদের উপর হুকুম হাসিলের কেউ নেই। বিজয়ী অ্যালার্ট থামতেই আরও একটা শব্দ ভেসে আসে। এটা মঞ্চের দিকে আহ্বানের শব্দ। সিকিউরিটিগুলো মঞ্চের দিকে চলে যায়, আর পেছনে পড়ে থাকে ইমদাদের দেহ। শুধু সিকিউরিটি নয়, সাধারণ মানুষগুলো বাইরে ভেতরে যে যেখানে ছিল সবাই মঞ্চের চারপাশে জমতে থাকে। এই দ্বীপে প্রায় 10 থেকে 15,000 মানুষ রয়েছে যারা অত্যাচারিত। এখানে সবাই আছে, শুধু প্রাসাদের সিকিউরিটিগুলো বাদে। তারা কখনোই এদের সঙ্গে মিলিত হবে না। তারা আসিফের এক একটা বিশ্বস্ত সিকিউরিটি। শেষ নিঃশ্বাস পর্যন্ত ওরা আসিফের পক্ষে লড়ে যাবে। সবাই ইতিমধ্যেই মঞ্চের চারপাশে জড়ো হতে শুরু করেছে। মঞ্চের মধ্যে দাঁড়িয়ে আছে মুনতাসির। আজ আর লুকিয়ে নয়, আজ সে প্রকাশ্যে দাঁড়িয়ে রয়েছে। মুনতাসিরের চোখ জ্বলজ্বল করছে। এতদিন সে শুধু স্বর্ণ সম্পদ দেখেছে, তবে কখনোই এদের অত্যাচার দেখেনি। তবে এই কয়েকদিন বুঝতে পারছে এদের উপর কতটা অত্যাচার করা হয়। এখন মুনতাসিরও চায় এরা মুক্ত হোক। সম্পদের প্রতি তার আর কোনো আগ্রহ নেই। তার আগ্রহ এই নিরীহ মানুষদের বাঁচানোর প্রতি। এক একটা জীবনের মূল্য সে এখন বুঝতে পারছে। মুনতাসির চায় এদের নতুন করে জীবন দিয়ে কিছুটা হলেও নিজের পাপ উন্মোচন করতে, কারণ এই দ্বীপের সূচনা তাকে দিয়েই হয়েছিল। কি অদ্ভুত যে নিজেই একটু একটু করে এই সংগ্রাম গড়ে তুলেছিল, আজ সে নিজেই লড়াই করছে এই সংগ্রাম ধ্বংস করতে। চারিদিকে সাধারণ মানুষ সহ সিকিউরিটিগুলো মঞ্চের চারপাশে জড়ো হয়েছে। মুনতাসির ঠিক মঞ্চের মাঝ বরাবর, সবাই তার দিকে তাকিয়ে আছে উৎসুক হয়ে। মুনতাসির সবার দিকে তাকিয়ে বলে, আপনারা কি বিজয়ী অ্যালার্ট শুনতে পেয়েছেন? সবাই উচ্চ স্বরে হ্যাঁ জানায়। আপনারা আজকে থেকে মুক্ত। আজকে এই দ্বীপের দরজা খুলে দেওয়া হবে। আপনারা মুক্ত পাখির মতন আবার ছুটে চলবেন। আপনাদের আর অত্যাচারিত হতে হবে না। সব ভয়ের দিন চলে গিয়েছে। মুনতাসিরের কথায় সবাই আনন্দে আত্মহারা ওঠে। তাদের কাছে কখনোই মনে হয়নি এই অসাধ্য সাধন কখন হবে, কখনো তারা মুক্তি হতে পারবে। তারা তো বেঁচে ফেরার শেষ আশাটুকু ছেড়ে দিয়েছিল। মুনতাসির আবারও দীর্ঘশ্বাস ফেলে বলে, কিন্তু আপনাদের মুক্ত করতে যে প্রধান ভূমিকা রেখেছে, যার জন্য আপনারা বেঁচে ফিরতে পেরেছেন, তাকে নিয়ে ভাববেন না? তাকে কি বাঁচাবেন না? উৎসুক জনতার আনন্দ চুপ হয়ে যায়। সবার মুখে থমথমে অবস্থায়। একজন প্রথম সারির সিকিউরিটি বলে, কোথায় সে? কি হয়েছে তার? আমরা তাকে দেখতে চাই। সে আপনাদের এখানেরই একজন। হয়তো কখনো কেউ তেমনভাবে দেখেনি। নিলয় চৌধুরী। সে আপনাদের বাঁচাতে ঠিক 4 বছর আগে এখানে এসেছিল। 4 বছর ধরে চেষ্টার পর আজকে এই পর্যন্ত। নিলয় এখন প্রাসাদের মধ্যে। আসিফকে হত্যা করে সেখানেই রয়ে গেছে।
আপনারা সবাই জানেন প্রসাদের সিকিউরিটি ভয়ঙ্কর হবে, এটাই স্বাভাবিক। তারা নিশ্চয়ই নিলয়কে মারার চেষ্টা করছে। আমার একার পক্ষে তাকে বাঁচানো সম্ভব না, আপনারাই পারেন তাকে বাঁচাতে। আমরা তাকে অবশ্যই বাঁচাবো, যার জন্য আমরা মুক্তি পেয়েছি। তাকে বিপদে রেখে আমরা কিছুতেই দ্বীপ ত্যাগ করব না। তাহলে সবাই প্রসাদের দিকে চলুন, রক্ষা করুন তাকে। সিকিউরিটি সহ মানুষগুলো জেগে ওঠে। তাদের এতদিন পর এতটা সাহস দেখা গেল। সবার ভেতরের ক্ষোভ প্রকাশ পেয়েছে। ওদের মধ্যে একটা জেদ ভর করেছিল। সবাই প্রাসাদের দিকে ছুটতে থাকে। যে করেই হোক তারা নিলয়কে বাঁচাবেই। সকলের মধ্যে একটা দানবীয় রাক্ষস ভর করেছে আজ। মুনতাসির যেতে গিয়েও থেমে যায়। এসবের ভেতর সে রুমানা ও ইমদাদের কথা ভুলে গেছিল, মাথা থেকে বের হয়ে গেছিল। সবাই প্রাসাদের দিকে যায়। মুনতাসির ছুটে আসে বিপরীত দিকে, ছুটতে থাকে রুমানা ও ইমদাদের খোঁজে। বিজয়ী অ্যালার্টের শব্দ শুনে প্রাসাদের সিকিউরিটিগুলো সজাগ হয়ে গেছে। নিলয় চতুর্থ তলা থেকে এসেই দেখে রিয়াদ আসিফের ঘরে ঢুকে গেছে। নিচ থেকে পায়ের শব্দ ভেসে আসছে। নিশ্চয়ই সিকিউরিটিগুলো আসছে। নিলয় দৌড়ে আসিফের রুমে যায়, গিয়ে বড় লোহার দরজাটা আটকে দেয়। ভেতরে রিয়াদ হাতে একটা চাপাতি নিয়ে তন্ন তন্ন করে আসিফকে খুঁজছে। হঠাৎ দরজা লাগানোর শব্দে পেছন ফিরে তাকায়। শুয়োরের বাচ্চা, তুই এই অ্যালার্ট বাজিয়েছিস? আমি বুঝতেই পারিনি তোর উদ্দেশ্য কি। তুই কি চাই তোর? আমি নিলয় চৌধুরী, আর কি চাই? যদি বলি এই দ্বীপের সঙ্গে সঙ্গে তোকেও চাই, তোকে কোরবানি করাই আমার সবচেয়ে বড় চাওয়া, তাহলে দিবি তো? আমাকে কোরবানির চিন্তা বাদ দিয়ে নিজে কিভাবে ফিরবি সেটা চিন্তা কর। তোকে কে বাঁচাবে আর? আমাকে কারো সাহায্য নেওয়ার প্রয়োজন পড়ে না, আমি নিজেকে নিজেই বাঁচাতে পারি। তাহলে বাঁচিয়ে দেখা। কথা শেষ করে রিয়াদ তার হাতের চাপাতিটা নিলয়ের দিকে ছুঁড়ে মারে। নিলয় সাইডে চলে যায়। চাপাতিটা তার গা ঘেঁষে গিয়ে মেঝেতে পড়ে। রিয়াদ চমকে ওঠে। সে যেভাবে মেরেছিল তাতে মৃত্যু নিশ্চিত। নিলয় বাঁকা হেসে মেঝে থেকে চাপাতি হাতে তুলে নেয়, তারপর বলে, নিজের মৃত্যুকে আলিঙ্গন করতে নিজেই আমাকে সাহায্য করছিস? মৃত্যুতে এত তারা? রিয়াদ তবুও দমে যায় না। কোমর থেকে তলোয়ার বের করে বলে, আমার তারা মৃত্যুতে নয়, মারতে। রিয়াদ তলোয়ার হাতে নিলয়ের দিকে এগিয়ে আসে, আক্রমণ করে তাকে। কিন্তু নিলয় তা কৌশলে চাপাতি দিয়ে আটকে নেয়। রুমের মধ্যে দুজনের লড়াই চলতে থাকে। বাইরে সিকিউরিটি এসে উপস্থিত হয়েছে। তারা অনবরত দরজায় ধাক্কাতেই আছে, ভাঙার চেষ্টা করছে। তবে এটা সম্ভব নয়। এই রুমগুলো আসিফের জন্য বিশেষভাবে তৈরি। একবার ভেতর থেকে লাগিয়ে দিলে কেউ চাইলেও ঢুকতে পারবে না। দুজনের মধ্যে লড়াই চলছে। এক সময় নিলয় চাপাতি দিয়ে আঘাত করে রিয়াদের হাতে। রিয়াদের হাত থেকে তলোয়ার মেঝেতে পড়ে যায়। সে নিজেও মেঝেতে লুটিয়ে পড়ে। হাত থেকে দরদর করে রক্ত পড়ছে। রিয়াদ চিৎকার করে আর্তনাদ করে উঠে পড়ার চেষ্টা করে। তার আগেই নিলয় তাকে বুকের ওপর পা তুলে লাথি মারে। রিয়াদ মেঝের সঙ্গে ঝাপটে পড়ে। বুক ও মাথায় ব্যথা লাগে। সে আবারও করুণ আর্তনাদ করে ওঠে। নিলয় তাকে মেঝের সঙ্গে চেপে ধরে। চোখের পলকে চাপাতে তুলে হাতের কোণই সোজা কোপ মারে। মুহূর্তে সেখান থেকে হাত দুই আলাদা হয়ে যায়। রিয়াদ গগন কাঁপিয়ে চিৎকার করে ওঠে। কাটা হাতটা মেঝেতে পড়ে তড়পাতে থাকে। রক্তে মেঝে চুইয়ে চুইয়ে পড়ছে। রিয়াদের শরীর ফ্যাকাশে হয়ে আসছে। অধিক রক্ত পড়ার কারণে নিলয় চিবিয়ে চিবিয়ে বলে, এখনই তোকে মৃত্যু দেব না, এর চেয়েও তোর মৃত্যু হবে ভয়ঙ্কর। কাল যেভাবে তুই বৃদ্ধকে মৃত্যু দিয়েছিস, আজ আমি ঠিক সেভাবেই তোকে মৃত্যু দেব। তোকে আমি বোঝাবো মৃত্যুর যন্ত্রণা কতটা ভয়ঙ্কর। দেওয়ালের সঙ্গে চাবুক ঝোলানো। নিলয় সেটা টেনে আনে, হাতের সঙ্গে পেঁচিয়ে নেয়। একের পর এক আঘাত করতে থাকে রিয়াদের শরীরে। রিয়াদ চিৎকার করে, ছটফটানি শুরু করে দিয়েছে প্রাণ বাঁচাতে। কিন্তু আজ নিলয় কিছুই শুনবে না। তার মধ্যে জেগে উঠেছে প্রতিশোধের আগুন, যে আগুন গত 4 বছর ধরে বয়ে আসছে। রিয়াদের সম্পূর্ণ শরীর কেটে ছিঁড়ে যায়।
চাবুকের সঙ্গে চামড়া ছেয়ে আসছে। রিয়াদের শরীরে চামড়াগুলো উঠে জায়গা জায়গায় লাল টকটকে হয়েছে। সাধারণ মস্তিষ্কের মানুষ এই দৃশ্য দেখে কখনোই সহ্য করতে পারবে না। রিয়াদ নিস্তেজ হয়ে আসছে, চোখের পাতা বুঝে আসছে, তবে বাঁচার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে তার শেষ চেষ্টাটুকু বৃথায় যায়। নিলয় হাতের মুঠোয় চাপাতিটা শক্ত করে চেপে ধরে, তারপর ধীর পায়ে এগিয়ে যায় রিয়াদের কাছে। এরপর চোখের পলকে কোপ বসিয়ে দেয় রিয়াদের মাথায়। মুহূর্তেই মাথাটা ছিটকে গিয়ে দেওয়ালের সঙ্গে বাড়ি খায়। রক্ত ছিটকে এসে নিলয়ের চোখে মুখে পড়ে। রিয়াদের শরীর মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে, ঝাঁকুনি দিচ্ছে, ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে। নিলয় মুখের রক্তগুলো মুছে বাঁকা হেসে ওঠে। আলমারি থেকে টেনে বের করে বাঁধা অবস্থায় আসিফকে। আসিফ এই দৃশ্য দেখে ভয়ে চোখ বড় বড় করে নেয়। নিলয় তাকে পা দিয়ে একটা লাথি মারে, সে মেঝেতে পড়ে যায়। হঠাৎ নিলয়ের কানে আসে অস্বাভাবিক কিছু শব্দ। বাইরে অতিরিক্ত মানুষের হইচই মুখরিত হয়ে উঠেছে। নিলয় বুঝতে পারে তাহলে সবাই এখানে চলে এসেছে। সে এখানকার সিকিউরিটির পোশাক খুলে ফেলে। পরনে সাদা পোশাক আর বুলেট প্রুফ জ্যাকেট রয়েছে। নিলয় মেঝেতে আসিফকে ফেলে বাইরে বের হয়ে আসে। বাইরে এসে সে থমকে যায়। ইতিমধ্যেই এই 1200 সিকিউরিটিকে সবাই মেরে ফেলেছে। সবাই নিলয়কে দেখার অপেক্ষায় তাকিয়েছিল। নিলয় সবার সামনে গিয়ে দাঁড়ায়, তারপর চিবিয়ে চিবিয়ে বলে, এতদিন ধরে আপনার কঠিন অত্যাচারিত হয়েছেন, একের পর এক আঘাত সহ্য করেছেন। তারা আপনাদের দিনের পর দিন অমানুষের মতো খাটিয়েছে, ঠিক মতো খেতে দেয়নি। চোখের সামনে প্রিয় মানুষের মৃত্যু দেখতে হয়েছে। কতজনের মা, কতজনের বাবা, আবার কতজনের দুধের শিশুকেও কেড়ে নিয়েছে তারা। আর যার নির্দেশে এসব হয়েছে, আপনাদের নিশ্চয়ই তাদের প্রতি ক্ষোভ রয়েছে। সে এখনো বেঁচে আছে। আমি তাকে বাঁচিয়ে রেখেছি। আমি চাই আপনারা নিজ হাতে তাকে শাস্তি দিন। উৎসুক জনতার মধ্যে অস্থিরতা নেমে আসে। তারা নিজ হাতেই আসিফকে শাস্তি দিতে চায়। এই ঘরেই আছে সে। আপনারা যান, তাকে তার শেষ প্রাপ্য শাস্তিটুকু বুঝিয়ে দিন। নিলয়ের সাইড কেটে দাঁড়ায়। তাদের মধ্যে অনেকেই রুমের মধ্যে চলে যায়, তবে এই রুমে সবাই যেতে পারবে না। এতটা জায়গা রুমে নেই। ভেতর থেকে উৎসুক জনতার হইচইয়ের মাঝেও আসিফের চিৎকার ভেসে আসছে। নিলয় সেই চিৎকারে প্রশান্তি খুঁজে পায়। প্রাসাদ থেকে বাইরে বের হয়ে আসে, হাতের চাপাতিটা দূরে ছুঁড়ে ফেলে। অবশেষে এই দ্বীপ মুক্ত। অবশেষে সে পেরেছে এই অত্যাচারের শেষ করতে। নিলয়ের আশার স্বপ্ন পূরণ হয়। সে মাথা নিচু করে দ্বীপে ঢুকলেও আজ মাথা উঁচু করে বিজয়ী বেশে বেরিয়ে যাচ্ছে। নিলয়ের মুখে আভা পরিবর্তন হয়ে সামনে যেতেই সামনে মুনতাসির বসে রয়েছে মাটিতে। তাকে খুব বিধ্বস্ত মনে হচ্ছে। সামনে সারিবদ্ধভাবে ইমদাদ ও রুমানার দেহ রাখা। সেটা দেখা মাত্রই নিলয়ের বুকের মধ্যে ধক করে ওঠে। বুকের মধ্যে কেমন ব্যথা সৃষ্টি হয়। এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। নিলয় এটা কিছুতেই মানতে পারবে না। ওরা মরতে পারবে না। এই বিজয়ের পেছনে নিলয়ের মতো তাদেরও বড় একটা গুরুত্ব ছিল। তারাই যদি শেষ হয়ে যায়, বিজয় উল্লাস করবে কে? নিলয় মুনতাসিরের মুখের দিকে তাকায়। মুনতাসির মাটিতে চোখ দিয়ে বসে আছে। সে বোঝাচ্ছে আজ তারা জিতেও হেরে গেছে। সে বাঁচাতে পারেনি এদের, তাদের শেষ রক্ষা করতে পারেনি। মুনতাসিরের দুই চোখ বেয়ে টকটক করে অশ্রু গড়িয়ে পড়ছে। হয়তো রুমানা ও ইমদাদ তার আপন রক্তের কেউ নয়, তবে তাদের জন্য মুনতাসিরের বুক ছিঁড়ে যাচ্ছে। কেমন এক অসহনীয় অনুভূতি হচ্ছে। নিলয় ধপ করে তাদের মাথার কাছে বসে পড়ে। আজ মনে হচ্ছে এতদিনের এই লড়াই অনর্থক। তারা বিজয় করতে পারলেও শান্তি মেলাতে পারেনি। হঠাৎ নিলয় তাদের পালস চেক করে, সঙ্গে সঙ্গে চমকে ওঠে। চিৎকার করে মুনতাসিরকে বলে, ওরা বেঁচে আছে। এখনো ধীর গতিতে পালস চলছে। দ্রুত হাসপাতালে নিতে হবে, ফার্স্ট। মুনতাসির চমকে ওঠে, বর্ষা থেকে দাঁড়িয়ে যায়। দ্বীপের মাঝে বাস রয়েছে। বাসে তুলে নেয় দুজনকে। দ্বীপের দরজা খুলে দেওয়া হয়।
প্রথমে বাসটা বের হয়, তারপর মুক্ত পাখির মতো ডানা ঝাপটায় বন্দি মানুষগুলো। তাদের মনেও আজকে বিজয়ের আনন্দের চেয়ে রুমানা ও ইমদাদের জন্য দুঃখ বেশি। সবাই প্রাণপণে দোয়া করে তারা যেন বেঁচে যায়। 5 বছর পর সেই দিন মানুষগুলো দোয়া সৃষ্টিকর্তা রেখেছেন। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছে রুমানা ও ইমদাদ। প্রথমে আমান রুমানাকে দেখে প্রচুর ভেঙে পড়েছিল, তবে এখন তাদের সুখী পরিবার। রেশমাও বেশ বড় হয়ে গেছে। রুমানার আবারও একটা ছেলে সন্তান হয়েছে, আহাদ। হ্যাঁ, রুমানা তার নাম রেখেছে আহাদ। রুমানা কখনোই ভুলতে চায় না আহাদ নামের কাউকে। আহাদরা কখনোই পৃথিবী থেকে চিরবিদায় নেয় না, তারা জন্ম নেয় আবার নতুন করে। ইমদাদ এখন পুরোপুরি সুস্থ। সে নতুন করে আর সংসার বাঁধেনি, আগের মতোই চলছে। তবে এখন সে রুমানার পরিবারের সঙ্গে থাকে। অসুস্থ হওয়ার পর থেকে এই 5 বছর এখানেই থাকছে। রুমানার পরিবার তাকে জোর করে নিজের পরিবারের একজন সদস্য হিসেবে রেখেছে। বর্তমান সরকার ক্ষমতায় এসেছে নিলয় চৌধুরী। আজ প্রায় 3 বছর সে সরকার। নিলয় ফেরার পর নিধি সুস্থ হয়ে উঠেছে। অবশেষে তার অপেক্ষার প্রহর শেষ হয়েছে। তাদের বিয়ে হয়েছে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠান করে। রোলার দ্বীপ এখন নিলয়ের দখলে। সেখানে আগের মানুষগুলোই কাজ করছে, তবে এখন তারা বন্দি নয়। শ্যামপুর গ্রামে আবার তারা বসবাস শুরু করেছে। দ্বীপের মধ্যে কাজ করে তারা অধিক উপার্জন করে, শান্তিতে বসবাস করে। দ্বীপের 20% ভাগ নিলয়ের, বাকি 20 রুমানা ও ইমদাদের। সাধারণ মানুষ যারা কাজ করে তাদের দেওয়া হয় 20%, আর বাকি 40% দেশের কাছে ব্যবহার করা হয়। কেউ এটা একাভাবে দখল করে রাখেনি, বরং এটা এখন সবার জীবনেই সুখ বয়ে এনেছে। নিলয় নিধির ছোট্ট একটা সংসার। প্রায় 2 বছর আগে সাধারণভাবেই মুনতাসিরের মৃত্যু হয়। তারপর এই বাড়িতে তারাই থাকে। নিধি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছে, নিজেকে সাজিয়ে তোলার চেষ্টা করছে। তার পরনে গোলাপি রঙের একটা শাড়ি, এটা নিলয় গিফট করেছে। নিলয়ের পছন্দের রং গোলাপি। তাদের ভালোবাসার সূচনাও হয়েছিল গোলাপি দিয়েই। নিলয় হাতে শুট নিয়ে ভেতরে আসে। তার শরীর ঘামে ভিজে গেছে, কপাল বেয়ে ঘাম চুইয়ে পড়ছে। নিধি নিলয়কে দেখে বলে, এতক্ষণ আসার সময় হলো? আমি কখন থেকে অপেক্ষা করছি। সন্ধে হয়ে আসলে আমি আর আপনার সঙ্গে যাবই না। নিলয় ঘড়ি দেখে বলে, এখন মাত্র দুপুর 2টা। আমি এখন রেডি হচ্ছি। এত অধৈর্য হচ্ছ কেন? নেতার বউ হতে গেলে একটু ধৈর্যশীল হতে হয়। আমি কোনো নেতার বউ নই। আমি আপনাকে নেতা হিসেবে মানি না। বাইরে নেতা হলেও ঘরের নেতা আমি। নিধির কথায় নিলয় বাঁকা হাসে, তারপর গোসল করতে চলে যায়। কিছুক্ষণ পর সাদা একটা পাঞ্জাবি পরে রুমের মধ্যে আসে। নিধি এখনো ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। নিলয় তাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, আমার বউ এমনিতেই সুন্দর, এত দেখার কি আছে? নিধি নিলয়ের কাণ্ডে লজ্জায় লাল হয়ে যায়, মাথা নিচু করে ফেলে। নিলয় নিধিকে নিজের দিকে ঘুরিয়ে আনে, তারপর কপালে একটা আলতো করে চুমু এঁকে দেয়। নিধি লজ্জায় মাথা উঁচু করছে না। নিলয় নিধির পেটে ধীরে হাত রেখে বলে, আর কতদিন অপেক্ষা করতে হবে? আমার কিন্তু আর তর্স হয়েছে না, কবে আমার মেয়েকে দেখতে পাবো? নিধি মুচকি হেসে বলে, মাত্র 5 মাস চলছে, এখনো দেরি আছে। তোমার কি এই 5 মাস শেষ হয় না? দিনে যদি 15 বার জিজ্ঞেস করেন তাহলে শেষ কিভাবে হবে? দেরি হয়ে যাচ্ছে কিন্তু। আপনি যাবেন নাকি আমি শাড়ি খুলে ফেলবো? নিলয় বাঁকা হেসে ফিসফিস করে বলে। খুলে ফেলো। নিধি নিলয়ের কথার মানে বুঝতে পেরে তার বুকের ওপর কিল মারে। তারপর দুজনে একসাথে হাসতে থাকে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে গাড়িটা এসে থামে শ্যামপুর কবরস্থানের সামনে। গ্রামের মানুষগুলো উধাও হলেও আগে থেকেই কবরস্থানটা ছিল। প্রতি মাসেই এখানে নিলয় নিধিকে নিয়ে আসে। তার ঠিক মন নেই
এর মধ্যে তার মায়ের কবর কোনটা? তবুও আসে। যেটাই হোক, তার মা তো এদের মধ্যেই আছে। নিলয় প্রত্যেক কবরের উদ্দেশ্যেই কবর জিয়ারত করে। নিধি তার একটু পেছনে দাঁড়িয়ে। নিলয় চোখ জোড়া বন্ধ করে মায়ের উদ্দেশ্যে বলে, মা, তুমি কি দেখতে পাচ্ছ আমাকে? অনুভব করছো তোমার ছেলে তোমার কাছে এসেছে? আজ তোমার ছেলে তোমার কথা রেখেছে, তোমাকে দেওয়া প্রতিশ্রুতি রেখেছে। সে সবচেয়ে শক্তিশালী সম্পদশালী হয়ে উঠেছে। আজ আর তার কাছে কোনো কিছুর অভাব নেই। আজকে তাকে না খেয়ে দিন পার করতে হয় না। আজ তাকে দুবেলা খাবারের জন্য দোকানে কাজ করতে হয় না। আজ তার সব আছে, শুধু তুমি নেই। সে তুমি বাদে কোনো কিছুর অভাব অনুভব করে না। তুমি ঠিক বলেছিলে, এই পৃথিবীতে শক্তি সব, সম্পদই সব। টাকা ছাড়া শুধু শান্তিতে বাঁচা যায় না এমন নয়, টাকা ছাড়া শান্তিতে মরাও যায় না। নিলয় স্তম্ভিত ফেরে। নিধিকে নিয়ে চলে যায় কবরস্থান থেকে। গাড়িটা আবার চলতে শুরু করে, এগিয়ে যায় সামনের দিকে। শুধু পেছনে পড়ে থাকে কবরস্থান, যা আর কখনোই চলবে না। সেই শক্তি তারা হারিয়েছে চিরদিনের মতো।